আসসালামু আলাইকুম। জাতীয় চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ডে একটা বিশেষ পরিবর্তন বা সংযোজন বা সংস্কার এসেছে। এইবারের সংস্কারটা বিশেষ করে খুব চোখে লাগার মতো। আপনারা জানেন প্রতি বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয় এবং প্রত্যেক বছরই এই চলচ্চিত্র পুরস্কার নিয়ে অনেক রিভিউয়ার থাকে। কেউ বলে লবিং করে, কেউ বলে আন্ডার টেবিল করে, কেউ বলে অন দ্য বেড করে পুরস্কার পেয়েছে। এখন অন দ্য বেড শব্দটা আপনাদের কাছে একটু প্রথম অন্যরকম লাগতে পারে। অন দ্য বেড অনেকেই বুঝে গেছেন, অনেকে বুঝেন নাই। তো যারা বুঝেন নাই তারা একটু বোঝার চেষ্টা করেন, বুঝে যাবেন। যাই হোক, আমাদের অনেক বড় বড় নায়িকা আছেন যাদের সঙ্গে অনেক বড় বড় এমপি আমলাদের, মন্ত্রী আমলাদের সম্পর্ক থাকে। সেই সম্পর্কের সুবাদে অনেকে পুরস্কার পেয়ে যান, এরকম একটা কথা প্রচলিত আছে, বা অনেকে এই সমস্ত কথা বলতে চান। বা এরকমও হতে পারে যারা এই পুরস্কারটা পান না তারা একটু হিংসায় এইরকম বিদ্বেষগুলো ছড়ায়। যাই হোক, সেটা বড় কথা না। তবে চলচ্চিত্র পুরস্কারগুলো নিয়ে যে প্রতি বছর একটা আলোচনা সমালোচনা তৈরি হয়, এটা অস্বীকার যোগ্য, এটা স্বীকার করতেই হবে। এইবার গতবার যে সবচেয়ে বড় আলোচনাটা হয়েছে চলচ্চিত্র পুরস্কার নিয়ে, সেটি হচ্ছে গতবার শাকিব খানের প্রিয়তমা সিনেমার ঈশ্বর গানটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল, যেটি প্রিন্স মাহমুদ গিয়েছেন, আয়োজন করেছেন, সঙ্গীত আয়োজন। তো সেই গানটির জন্য প্রিন্স মাহমুদ জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাবেন, এরকম একটি সম্যক ধারণা সবাই পোষণ করছিলেন। কিন্তু কোনো একটি অদৃশ্য কারণে হোক আর যে কোনো কারণেই হোক, প্রিন্স মাহমুদ সেই পুরস্কারটি পাননি এবং এটি নিয়ে ব্যাপক সমালোচনা হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা নিয়ে। এখন সেই প্রিন্স মাহমুদই এবারের চলচ্চিত্র জুরি বোর্ডের সদস্য হয়ে গেলেন। ব্যাপারটা খুব কাকতালীয় না? গত বছর ওনাকে পুরস্কার দেওয়া হয় নাই ওনার গানের জন্য, আর এই বছর উনি সেই জুরি বোর্ডের একজন সদস্য। এটাকে অনেকেই পজিটিভলি নিচ্ছেন, অনেকে নেগেটিভলিও নিচ্ছেন, অনেকে এটাকে ট্রলও করছেন। যে যেভাবেই করেন না কেন, বলেন না কেন, প্রিন্স মাহমুদ একজন গুণী সঙ্গীত পরিচালক। তার যোগ্যতা নিয়ে, এই জুরি বোর্ডের সদস্য হিসেবে তার যোগ্যতা নিয়ে আসলে আমার কোনো সন্দেহ নেই। তবে তাকে যে গত বছর পুরস্কারটি দেয়া হয়নি সেটি নিয়ে কিন্তু তিনি অনেকগুলো স্ট্যাটাস দিয়েছেন, মানে তিনি সে ব্যাপারে যে খুশি হন নাই সেই বিষয়টা পরিলক্ষিত। তো একজন জুরি বোর্ড সদস্য যখন সেই সুযোগটা পাবে, সে যখন তার প্রতি একটা অন্যায় অবিচার হয়েছে, তিনি মনে করছেন সে অন্যায় অবিচার হয়েছে, এই অবস্থায় তিনি যখন সুযোগ পাবেন সেই জুরি বোর্ডেরই সদস্য হওয়ার জন্য, তিনি কি সেই ইম্প্যাক্ট থেকে বেরিয়ে এসে জুরি বোর্ডের সদস্য হতে পারবেন? মানে একেবারেই নিরপেক্ষ থাকতে পারবেন? কোনো জায়গায় কি তার পক্ষপাতিত্ব থাকবে না? আবার এই জুরি বোর্ডেই একজন সদস্য আছেন, আমি নামগুলো একটু আপনাদের শোনাই যারা জুরি বোর্ডের সদস্য: অভিনেতা ইলিয়াস কাঞ্চন, নির্মাতা জাহিদুর রহিম অঞ্জন, সঙ্গীত পরিচালক প্রিন্স মাহমুদ, চিত্রগ্রাহক বরকত হোসেন, অভিনেত্রী উপি করিম, গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি। এই যে গায়িকা নাজমুন মুনিরা ন্যান্সি, আপনারা জানেন বিগত কয়েকদিন আগে এই ন্যান্সিকে নিয়ে বা ন্যান্সির একটা স্ট্যাটাসকে নিয়ে খুব তোলপাড় হলো সোশ্যাল মিডিয়ায়। একেবারে বলা যায় সরাসরি ন্যান্সি ওনাকে আক্রমণ করেছে, একেবারেই আক্রমণ করেছে। সেখানে আবার কোনাল ন্যান্সিকে সমর্থন করেছে এবং সমর্থন করে একটা বিবৃতি দিয়েছে। ন্যান্সির সঙ্গে কনার যে একটা দ্বন্দ্ব, এই দ্বন্দ্ব কি জুরি বোর্ডে যখন ন্যান্সি বসবে তখন
ন্যান্সি একেবারে নিরপেক্ষভাবে সেই দ্বন্দ্ব ভুলে গিয়ে জুরি বোর্ডে বিচার করতে পারবেন? আবার আরো একটি নাম ধরেন ইলিয়াস কাঞ্চন সাহেব। ইলিয়াস কাঞ্চন সাহেব গতবার যখন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ছিলেন, তখন নিপুণের প্রভাবে তিনি কাজ করতে পারেননি। তিনি সরাসরি সেই কথাটা উল্লেখ করেছেন যে তার উপরে যখন কেউ প্রভাব বিস্তার করে, তার উপরে যখন কেউ চাপ সৃষ্টি করে, তখন সে কাজ করতে পারে না। তো সেই ইলিয়াস কাঞ্চন সাহেব কি এইবার জুরি বোর্ডের সদস্য হিসেবে কোনো প্রকার প্রভাব আসলে বা চাপ পড়লে তিনি কি সেই প্রভাব মুক্ত হয়ে, চাপ মুক্ত হয়ে কাজ করতে পারবেন? এখন কথা হচ্ছে গিয়ে যে তারা যখন জুরি বোর্ডের সদস্য তাদেরকে যখন করা হয়, তখন তারা কি কোনো শর্ত দেন যে আমাকে এই এই জিনিস না দিলে আমি কাজ করব না, নাকি তারা সেরকম সুযোগ পেলে সুযোগটা লুফে নেন? কারণ জুরি বোর্ডের সদস্য মানে আপনাকে একটা সরকারি ভাতা দেয়া হবে, আপনাকে কনভেন্স দেওয়া হবে, আপনাকে একটা রেমুনারেশন দেওয়া হবে, সবকিছু মিলে একটা ভালো ইনকাম কিন্তু জুরি বোর্ডের সদস্য হওয়া। তো সেইটার প্রলোভন থেকে কি তারা বেরোতে পারেন না? অনেক প্রশ্ন উত্থাপিত হয়। তো নাই মামার চেয়ে কানা মামা ভালো, অথবা দুষ্টু গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো, অনেক ধরনের প্রবাদ বাক্য বাংলাদেশে আছে। এখন এইবার যে জুরি বোর্ডটা হলো, এই জুরি বোর্ডটা কি দুষ্টু গরুর চাইতে শূন্য গোয়াল, নাকি নাই মামার চেয়ে কানা মামা? এটা দর্শক আপনারাই বলবেন। এখানে যাদের যাদের নাম এসেছে তারা অবশ্যই যোগ্য জুরি বোর্ডের জন্য, তাদের যোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন নেই। অপি করিম নিঃসন্দেহে একজন যোগ্য, একজন মানে শ্রদ্ধাভাজন একজন অভিনেত্রী, কিন্তু তার বিগত কয়েক বছরে তার আওয়ামী লীগ ঘেঁষা যে কর্মকাণ্ড ছিল, এই কর্মকাণ্ডে তাকে কিন্তু বিগত সরকারের একজন প্রিয় ভাজনই বলা যেতে পারে। তো সেই জায়গা থেকে কি অপি করিমকে এখানে মাইনাস করা উচিত ছিল কিনা, বা অপি করিম বা এই যে জুরি বোর্ড যাদেরকে নির্বাচন করা হয়েছে, এদেরকে কোন প্রেক্ষিতে, কোন বিবেচনায় জুরি বোর্ডে এদেরকে আমন্ত্রণ করা হয়, এই এর একটা সুনির্দিষ্ট একটা কারণ বা একটা নিয়ম থাকে কিনা, যে এই নিয়মের প্রেক্ষিতে এদেরকে জুরি বোর্ডের সদস্য করা হচ্ছে, বা এদের যদি কখনো কাউকে জুরি বোর্ডের সদস্য করা হয় তখন কি তার পাস্ট রেকর্ড গুলা মাথায় রাখা হয় কিনা, যে এরা এই এই অতীতে এদের এই ঘটনাগুলো ছিল। যেমন এই জুরি বোর্ডের একটা বিষয় যেটা আমার কাছে খুব ভালো লেগেছে, সেটা হচ্ছে অপি করিমের যেরকম আওয়ামী লীগ প্রীতি আছে, তেমনি ন্যান্সির বিএনপি প্রীতি আছে। জাতীয় দল বাংলাদেশ ন্যাশনাল পার্টি একজন, আরেকজন বাংলাদেশ আওয়ামী লীগ। তো দুই বড় দলের একটা প্রীতি আছে দুইজনেরই। তারা যখন বোর্ডে থাকেন তখন তারা কি যেই বিষয়গুলো হয়েছিল গতবার, যে আওয়ামী লীগের কাছাকাছি থাকলে একটু জাতীয় চলচ্চিত্র, যেই সরকার থাকে সেই সরকারের কাছাকাছি থাকলে জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা পাওয়া খুব সহজ হয়ে যায়। ওই যে শুরুতে বললাম যে আন্ডার টেবিল, অন বেড অথবা লবিং, যে কোনো তিনটির যে কোনো একটি দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়াটা অনেক একটা গুজব ছিল বা একটা সমালোচনা ছিল যে এইভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া যেত। যেমন কয়েকবারই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের যে লিস্ট, সেই লিস্ট দেখে সবাই হতবাক যে এমন এমন কিছু নাম এসেছে যাদের চাইতে আরো অনেক ভালো ভালো নাম উপস্থাপন করা যেত। সেই নামগুলো না রেখে এদেরকে কিভাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার দেওয়া যায়, এরকম অনেক যুক্তিতর্ক উত্থাপিত হয়েছিল। তো এবার যে কমিটি, যে জুরি বোর্ডের যে সদস্য, এখন তারাই তো সমস্ত কিছু না, যে চারজনের নাম বললাম, এছাড়াও আরো টোটাল সদস্য মোট 13 জন। 13 জনের মধ্যে আমি 4-5 জনের নাম বললাম। বাকি সদস্যরা কতটুকু নিট অ্যান্ড ক্লিন থাকবে তাদের সম্পর্কে আমার অত আইডিয়া নেই। তবে এই যে জুরি বোর্ডের সদস্য হিসেবে যারা একেবারে নোন ফেস, যারা পপুলার ফেস, তাদের কিন্তু একটা প্রভাব থাকে। প্রভাবটা এরকম যে যাদের ম্যাচ থাকে, গ্রহণযোগ্যতা থাকে, যাদের একটা পাবলিক পরিচিতি থাকে, তাদের একটা মতামতকে বেশি প্রাধান্য দেওয়া হয়, বা তাদের মতামতটাই বেশি প্রাধান্য পেয়ে থাকে সব জায়গায়। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যখন ইলিয়াস কাঞ্চন সাহেব
বা অপি করিম যখন একটা রায় দেবেন, একটা জায়গায় একমত হবেন, তখন অন্যান্য জুরিদের সেই রায়টা প্রভাবিত হওয়ার সম্ভাবনা থাকে কিনা, বা এদের রায় আলাদা আলাদা সংগ্রহ করে তারপরে একটা পুরস্কার দেওয়া হয় কিনা আমি জানি না। জুরি বোর্ডের সেই সিস্টেমটা কিরকম, সিস্টেমটা জানা থাকলে আলোচনাটা করতে আর একটু সুবিধা হতো। তবে যাদেরকে এই যে চারজন ব্যক্তি, ইলিয়াস কাঞ্চন, অপি করিম, প্রিন্স মাহমুদ, ন্যান্সি, এই চারজন কিন্তু কেউই সমালোচনার ঊর্ধ্বে নয়। এমন কাউকে কি ওখানে বসানো যেত না যাদেরকে সমালোচনায় ঊর্ধ্বে রাখা যেত? এইবার চলচ্চিত্র সেন্সর বোর্ড এবং চলচ্চিত্র পুরস্কার জুরি বোর্ড, এই দুই বোর্ডের সিলেকশন নিয়ে সামাজিক, যখন পাবলিকলি এটা প্রকাশ করা হলো, তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবাই, মোটামুটি অনেকেই এই সিলেকশন নিয়ে একটা আলোচনা সমালোচনা শুরু করেছেন। যে অনেকের কথা, মানে তাদের কথার একটা মূল প্রতিপাদ্য হচ্ছে এরকম যে তারা বলতে চাইছেন, এরা যখন এই বোর্ডটা গঠন করছে, এই সিলেকশন বোর্ডটা হচ্ছে, তখন কি তারা আদৌ এই সংস্কৃতি, শিল্পী, সিনেমা এই সম্পর্কে জ্ঞান রেখে করছেন, নাকি একটা মানে ধারণা থেকে এই কাজগুলো করছেন? তাদের এই ধারণা যেই ধারণা থেকে তারা এই কাজগুলো করছেন, তাদের এই ধারণা যে দুর্বল, সেটি তাদের এই সিলেকশন দেখে প্রকাশিত বা বোঝা যাচ্ছে। তারা বলতে চাইছেন যে যেই জুরি বোর্ড দেওয়া হয়েছে, যেই সিলেকশন বোর্ড দেওয়া হয়েছে, সেন্সর বোর্ডে যেই নামগুলো হয়েছে, এই নামগুলো অত্যন্ত দুর্বল। একজন সাংবাদিক তো এভাবে বলে বসেছেন, ক্লাসে যখন শিক্ষক থাকেন না, তখন ক্লাসের যখন ভালো ছাত্ররা এসে ক্লাস নেয় বা ক্লাসের দায়িত্ব গ্রহণ করে, সেরকমটা হয়ে গেছে জুরি বোর্ডটা। আসলে শিক্ষকরা নাই জুরি বোর্ডে, যাদের থাকা উচিত ছিল। এবং তারা কয়েকটা নামও উল্লেখ করেছেন, যেমন মোস্তফা সরোয়ার ফারুকী, শিহাব শাহিন, এই ধরনের আরো অনেকগুলো নাম তারা উপস্থাপন করেছেন, যে এই নামগুলো কেন চলচ্চিত্র সেন্সর বোর্ডে নাই, এই নামগুলো কেন জুরি বোর্ডে নাই। বরঞ্চ যাদের নাম দেওয়া হয়েছে তাদের অনেকেরই এই ধরনের পূর্ব অভিজ্ঞতাই নাই। যেমন নিপুণের কথা, আশফাক নিপুণের কথা অনেকে বলেছেন, যাকে চলচ্চিত্র সেন্সর বোর্ডে রাখা হয়েছে, যার সিনেমা বানানোর অভিজ্ঞতাই এখনো নাই। আবার নওশাবাকে নিয়েও অনেকে বলেছেন যে যার আসলে ওই যে স্কুলে ক্লাসে শিক্ষক না থাকলে যেরকম ভালো ছাত্রটি ক্লাস নেওয়া শুরু করে বা ক্লাসের দায়িত্ব নেয়, বা নওশাবাগের চাইতে তারা মনে করছেন যে আরো অনেক ভালো ভালো যোগ্য প্রার্থী ছিলেন, তাদেরকে রেখে নওশাবা কেন? এই ধরনের অনেক কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় উঠে আসতেছে। তো সেই বিষয় থেকে আমি আমি যেটা মনে করি, আরে ভাই, এটা তো কেবল শুরু হইলো, প্র্যাকটিসটা কেবল শুরু হলো। এর আগে এত নবীন, এত ইয়াং চলচ্চিত্র সেন্সর বোর্ড বা চলচ্চিত্র জুরি বোর্ড দেখা গেছে কিনা? নতুনদের যে একটা অগ্রযাত্রা শুরু হলো, নতুনদের যে একটা ইনভলভমেন্ট শুরু হলো, এই ইনভলভমেন্টটাকে আমি বিশেষ করে সাধুবাদ জানাচ্ছি। আমার কাছে মনে হচ্ছে এটা যথার্থ। হ্যাঁ, শিহাব শাহিন, মোস্তফা সরোয়ার ফারুকী, ওনারা অনেক যোগ্য, ওনারাও আসতে পারেন। এই জুরি বোর্ড তো আজীবন কালের জন্য নয়, এরা হয়তো 1 বছর থাকবেন, এরপরে নতুন সদস্য লাগবে। সেই সদস্য কারা? তখন আবার তারা আসবেন, আবার নতুন কেউ আসবেন। এভাবে প্রতি বছর জুরি বোর্ড পরিবর্তন হয়, বা একটা মেয়াদ থাকে, সেই মেয়াদ পার হলে পরিবর্তন হয়। সেই পরিবর্তিত নিয়মে তারাও আসবেন। এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে, এরা দায়িত্ব নিয়েছে, দেখি এরা কিভাবে দায়িত্ব পালন করেন। তবে এদের মধ্যে অনেকেই, চলচ্চিত্র সেন্সর বোর্ডের অনেকেই বলছিলেন যে এরা বোর্ড চায় না, এরা সার্টিফিকেশন চায়। চলচ্চিত্রের একটা সার্টিফিকেট হবে, বোর্ড থেকে সেন্সরপত্র পাবে সেরকম না। সার্টিফিকেশনটা এরকম যে কোনটা কোন গ্রেডের চলচ্চিত্র, কোনটা কোন মানের চলচ্চিত্র, এই অনুযায়ী এ গ্রেড, বি গ্রেড করে একটা সার্টিফিকেশন হবে। এরা সেই সার্টিফিকেশনের পক্ষে ছিল। তো যারা সার্টিফিকেশনের পক্ষে ছিল তারা কেন বোর্ডে যোগদান করলো? তারা কেন বোর্ডে যোগদান, মানে এই লোকটা তারা কেন সামলাইতে পারলো না? এই প্রশ্নটাও আসছে। তো সেই ক্ষেত্রেও তারা হয়তো কয়েকজন সোশ্যাল মিডিয়ায় তাদের বক্তব্য প্রকাশ করেছে। তারা বলেছে তারা এখনো সার্টিফিকেশনের পক্ষেই আছেন, এবং সেই লক্ষ্যেই তারা কাজ করবেন, সেই লক্ষ্যেই তারা এগিয়ে যাবেন। তারা সেই সহযোগিতা
চেয়েছেন। চলেন আমরা একটু ধৈর্য ধরে অপেক্ষা করি। এর চাইতেও তো অনেক খারাপ জুরি বোর্ড ছিল, এর চাইতেও তো অনেক বাজে সেন্সর বোর্ড ছিল, তাদেরকে তো আমরা সহ্য করেছি। ওদের চাইতে তো অ্যাটলিস্ট একটা বেটার জায়গায় এসেছে। তো দেখি তাদেরকে একটা সুযোগ দিয়ে, বা দেখি তারা তাদের এন্টারিং পেয়ে তারা কিরকম কাজ করে, সেই জায়গাটাও তো দেখতে হবে, তাই না? চলেন একটু ওদের উপরও আস্থা রাখি।